জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে আহত অন্তত ৫। জানিয়ে দিব বাহরাইনে মার্কিন বিমান ঘাটের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। এখন থাকছে খামেনি নিহতের পর আলোচনার কেন্দ্রে নাতি খোমেনি, কি তার পরিচয়। সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে চালানো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকারোক্তি দিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে সামরিক ও বেসামরিক জরুরি সেবা সংস্থাগুলো। ধ্বংসাবশেষের নিচে কেউ আটকা পড়েছেন কিনা তা নিশ্চিত করতে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। ইসরায়েলি চিকিৎসকদের তথ্য অনুযায়ী এ ঘটনায় অন্তত ৫ জন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও কিছু স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আইডিএফ দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং সম্ভাব্য ক্লাস্টার বোমার সাব মিউনিশনের কিছু অংশ নির্দিষ্ট স্থানে পড়ে যায়, যার ফলে সীমিত ক্ষতিকর হয়। সামরিক বিশ্লেষকদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এ ধরনের অস্ত্র দূরপাল্লার এবং অধিক বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন। যদিও ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও হামলাটির আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নির্দেশ করে। এদিকে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেসব এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারেন, তবে নিরাপত্তার স্বার্থে কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনার প্রকৃতি, ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন এবং সামগ্রিক ক্ষতিকরের পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সর্বশেষ এই হামলা ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পাস আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস জানায় তাদের নৌবাহিনী ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে দাবি করা হয় হামলার ফলে ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে। তবে এ দাবির পক্ষে এখনও কোনো দৃশ্যমান প্রমাণ প্রকাশ করেনি আইআরজিসি। বাহরাইনের শেখ ইসা এলাকা দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে হামলার বিষয়ে এখনও বাহরাইন সরকার বা মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসি দাবি করেছে গত শনিবার ২৮শে ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাব হিসেবেই তারা এ পদক্ষেপ নিয়েছে। সংঘাতের এই বিস্তৃত পরিসরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদেশি দূতাবাস ও ডিপ্লোম্যাটদের আবাসিক এলাকায় বিস্ফোরণের শব্দ এবং আকাশে ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করা হয়। সংঘাতের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে তার স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। তবে এই মৃত্যুর বিষয়েও এখনও আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য প্রকাশিত হয়নি। সামগ্রিকভাবে উপসাগরীয় অঞ্চলে দ্রুত বিস্তৃত এই সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ও নিরপেক্ষ তদন্তের আগ পর্যন্ত বিভিন্ন পক্ষের দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তার এক নাতি এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন এই বহুদিনের অমীমাংসিত প্রশ্নটি আরও একবার উঠে এসেছে। খামেনির বয়সজনিত কারণে এ প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই জল্পনা থাকলেও কোনো স্পষ্টতা ছিল না। ৫৩ বছর বয়সী হাসান খোমেনি নিহত খামেনির ১৫ জন নাতিনাতনির মধ্যে সবচেয়ে সুপরিচিত। ইরানের ধর্মীয় কাঠামোর ভেতরে তাকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে দেখা হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি সহ সংস্কারপন্থীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা ক্ষমতায় থাকাকালে পশ্চামাদের সঙ্গে সম্পৃক্ততার নীতি অনুসরণ করেছিলেন। দক্ষিণ তেহরানে তার দাদার মাজারের তত্ত্বাবধায়ক হিসেবে হাসান খোমেনির একটি প্রতীকী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কখনও সরকারি পদে দায়িত্ব পালন করেননি। ইরানের কিছু রাজনীতিক তাকে খামেনির আমলে প্রভাবশালী হয়ে ওঠা কট্টরপন্থীদের, বিশেষ করে তার ছেলে মুজতাবার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। জানুয়ারিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতার পর ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখতে মধ্যপন্থী উত্তরসূরি আনার পক্ষে কিছু মহলের সমর্থন জোরদার হয়। ১৯৭৯ সালে শাহ শাসনের পতনের পর প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অনুগত থাকলেও হাসান খোমেনি সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং মাঝে মাঝে কর্তৃপক্ষের সমালোচনাও করেছেন। ২০২১ সালে তিনি গার্ডিয়ান কাউন্সিলের সমালোচনা করেন, যারা প্রেসিডেন্ট প্রার্থীদের যাচাই বাছাই করে, কারণ তারা সংস্কারপন্থীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়। এর ফলে কট্টরপন্থী ইব্রাহিম রাইসি বিজয়ী হন। রাইসি ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তখন খোমেনি বলেছিলেন, আপনি আমার জন্য কাউকে বেছে দিয়ে আমাকে তাকে ভোট দিতে বলতে পারেন না। ২০২২ সালে নীতি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পরও খোমেনি জবাবদিহি দাবি করেন। এ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, নির্দেশনা ও শিক্ষার অজুহাতে এই তরুণীর সঙ্গে কী ঘটেছে তা স্বচ্ছ ও নির্ভুলভাবে জানাতে হবে। তবে ব্যবস্থার প্রতি তার আনুগত্যের প্রতিফলন হিসেবে তিনি খামেনি বিরোধী স্লোগান দেওয়া বিক্ষোভকারীদেরও সমালোচনা করেন। ডিসেম্বর ও জানুয়ারিতে ১৯৭৯ বিপ্লবের পর সবচেয়ে প্রাণঘাতী অস্থিরতার সময় তিনি প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নেন। তিনি কিছু বিক্ষোভকারীকে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ করেন, সরকারপন্থী মিছিলে অংশ নেন এবং কিছু সহিংসতাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন। শোকবার্তায় খোমেনি বলেন, খামেনি চিরকাল ইরানের জনগণ ও মুসলমানদের নায়ক হিসেবে স্মরণীয় থাকবেন। ইরানের মহান জনগণ এই ঘটনাকে অতিক্রম করে আবারও ইমামের পথেই চলবে। প্রগতিশীল ধর্মতাত্ত্বিক ২০১৫ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ঘনিষ্ঠ এক বন্ধু তাকে প্রগতিশীল ধর্মতাত্ত্বিক হিসেবে বর্ণনা করেন, বিশেষ করে সঙ্গীত, নারীর অধিকার ও সামাজিক স্বাধীনতার প্রশ্নে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং ইসলামী চিন্তার পাশাপাশি পাশ্চাত্য দর্শনেও আগ্রহী। তার স্ত্রী সাইয়েদা ফাতিমা একজন আয়াতুল্লার কন্যা। তাদের ৪ সন্তান রয়েছে। ২০১২ সালে কিছু সংস্কারপন্থীরা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিলেন। তিনি রাজি হননি।
রুহানি সরকারের 2015 সালের পরমাণু চুক্তিকে তিনি সমর্থন করেছিলেন, যা নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল, যতক্ষণ না 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করেন। নিষেধাজ্ঞার কারণে ইরানিদের অর্থনৈতিক দুর্দশা নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। 1 দশক আগে তিনি এক্সপার্টস অ্যাসেম্বলির নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। এই সংস্থায় সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রথমে খামেনির কাছ থেকে মৌখিক সমর্থন পেলেও পরে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। আনুষ্ঠানিকভাবে তার ধর্মীয় যোগ্যতাকে কারণ দেখানো হয়। তিনি হুজ্জাতুল ইসলাম পদমর্যাদার, যা আয়াতুল্লার এক ধাপ নিচে। তবে অনেকে মনে করেন সংস্কারপন্থীদের সম্ভাব্য চ্যালেঞ্জ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2008 সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার দাদার আদর্শের প্রতি অনুগত হতে হলে সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে, যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হয়। তবে এই বিপ্লব রক্ষাকারী বাহিনীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছর ইসরায়েল-ইরান 12 দিনের বিমান যুদ্ধে খামেনিকে চিঠি লিখে তার নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, ইরানি মিসাইল ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং ইরানি জাতির জন্য গর্বের বিষয়। খোমেনি ইসরায়েলকে অশুভ জায়নবাদী শাসন এবং পশ্চিমা সমর্থিত ক্যান্সারাস টিউমার হিসেবে উল্লেখ করেছেন এবং জায়নবাদের মোকাবেলায় মুসলিম বিশ্বকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন। খোমেনি আরবি ও ইংরেজিতে পারদর্শী। 21 বছর বয়স পর্যন্ত তিনি ফুটবলে আগ্রহী ছিলেন। পরে তার দাদা তাকে কুম শহরে গিয়ে ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়নের নির্দেশ দেন।